এটা হচ্ছে কাটরা নিউ বাস স্ট্যান্ড, আর আমার ঠিক পেছনের পাহাড়ে রয়েছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। কাটরার পুরনো বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে এই যাত্রা রেজিস্ট্রেশন সেন্টার। এই কাটরা বাস স্ট্যান্ডের কাছে ধারে অনেক দোকানপাট রয়েছে, রয়েছে অনেক হোটেল। জম্মুর রিয়াসি জেলার এক ছোট্ট শহর কাটরা। সেই শহরের গা ঘেঁষে থাকা 2871 ফুট উঁচু ত্রিকুট পর্বতের উপরে রয়েছে বৈষ্ণোদেবী বা মাতারানীর মন্দির। হিন্দু শাস্ত্র অনুসারে এই দেবী মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর সম্মিলিত রূপ। এছাড়া শাক্ত মতে এই মন্দির দেবী দুর্গার 108 পীঠের অন্যতম এক পীঠ। সারা বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন। কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি সেই কাটরায়। আজকের ভিডিওতে আমরা বলবো বৈষ্ণোদেবী দর্শনে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন পথে আপনি বৈষ্ণোদেবী দর্শন করতে পারেন, দর্শন করার জন্য RFID কার্ড কিভাবে পাবেন, যাত্রাপথে খাওয়া দাওয়াই বা কোথায় করবেন, এই ধরনের নানা খুঁটিনাটি বিষয় সহ সামগ্রিক খরচাপাতির সব ধরনের তথ্য নিয়েই আজকের ভিডিও। ওয়েলকাম টু কাটরা। আমি রয়েছি কাটরাতে, যাব পাহাড়ের উপরে বৈষ্ণোদেবী ভবন দর্শনে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের বৈষ্ণোদেবী যাত্রা সম্পর্কে যথাসম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বৈষ্ণোদেবী যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। একটুও স্কিপ না করে ভিডিওটি দেখুন। আমি আশা করছি এই একটি মাত্র ভিডিও আপনার বৈষ্ণোদেবী যাত্রা সম্পর্কে যাবতীয় সংশয় দূর করবে। প্রথমেই বলতে হবে বৈষ্ণোদেবী দর্শনে আপনি কখন যাবেন। মাতা বৈষ্ণোদেবী মন্দির সারা বছরই খোলা থাকলেও বর্ষাকাল ও শীতকালটা বাদ দিয়ে যাওয়াই ভালো। এর মধ্যে বসন্তকাল ও শরৎকালের দুটি নবরাত্রিতে ভীষণই ভিড় হয়। দর্শনে সময়ও অনেক বেশি লাগে, তাই সে দুটি সময়ও যাত্রার জন্য বাদ দিতে পারেন। মোটামুটি মার্চ থেকে জুন ও সেপ্টেম্বর থেকে নভেম্বর বৈষ্ণোদেবী যাত্রার জন্য উপযুক্ত সময়। এরপর বলতে হবে বৈষ্ণোদেবী দর্শনে আপনি কিভাবে আসবেন। কলকাতার দিক থেকে বৈষ্ণোদেবী দর্শনে আসতে গেলে আপনাকে নামতে হবে জম্মু তাওয়াই স্টেশনে। এজন্য আপনি ধরতে পারেন হিমগিরি এক্সপ্রেস, জম্মু তাওয়াই এক্সপ্রেস কিংবা সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস। ট্রেনগুলোর সময় সারণী আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, আপনার সুবিধা মতো টিকিট কেটে নেবেন। জম্মু তাওয়াই স্টেশন থেকে কাটরা বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এজন্য স্টেশনের বাইরে থেকেই বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন। বাস ভাড়া 80 থেকে 120 টাকা। আধ ঘন্টা পরপরই বাস রয়েছে। এছাড়া 1000 টাকায় ট্যাক্সিও পেয়ে যাবেন। এ বাদে আকাশপথে জম্মু এয়ারপোর্টে নেমেও 45 কিলোমিটার সড়কপথ পেরিয়ে কাটরায় পৌঁছানো যায়। এছাড়া অমৃতসর, দিল্লি বা হরিয়ানার বিভিন্ন জায়গা থেকেও কাটরায় আসার জন্য বাস পেয়ে যাবেন। এরপর বলতে হবে কাটরায় এসে আপনি কোথায় থাকবেন। এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড। এই কাটরা বাস স্ট্যান্ডের কাছে ধারে অনেক দোকানপাট রয়েছে, রয়েছে অনেক হোটেল। আপনি ইচ্ছে করলে এখানকার যে কোনো হোটেলে থাকতে পারেন।
কাটরা ওল্ড বাসস্ট্যান্ডের আশেপাশে ও তার থেকে 200-500 মিটারের মধ্যে অনেক হোটেল, ধর্মশালা কিংবা যাত্রীনিবাস রয়েছে। 600 টাকা থেকে শুরু করে 2,500-3 হাজার টাকা পর্যন্ত নানা মানের ঘর এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া বাসস্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড দ্বারা পরিচালিত নিহারিকা কমপ্লেক্স। কাটরা বাসস্ট্যান্ডের একদম গায়েই রয়েছে নিহারিকা কমপ্লেক্স। এটি বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড দ্বারা পরিচালিত। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, অনলাইন বা অফলাইনে বুকিং করা যায়, তবে অফলাইনে বিশেষ চান্স পাবেন না, চেষ্টা করবেন অনলাইনেই করতে। আর এখানে কিন্তু ভোজনালয় রয়েছে, অর্থাৎ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি কাটরার বেশ কিছু হোটেলের নাম ও ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। এছাড়াও বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নেবেন। এবার আমি নিজে যে হোটেলটিতে ছিলাম সেটিও একবার দেখিয়ে দিই। হোটেলটি কাটরা ওল্ড বাসস্ট্যান্ড থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। এই হোটেলে এই ধরনের একটি ডাবল বেডরুমের ভাড়া মোটামুটি 2,000 টাকার মতো পড়তে পারে। এবারে বলবো যাত্রা শুরু করার আগে আপনাকে কি কি করতে হবে। প্রথমত, কাটরা পৌঁছে আপনাকে একটা লোকাল সিম কার্ড নিতে হবে। কাটরা এসে আপনাকে প্রথমেই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রিপেড সিমগুলো এখানে আর চলবে না, সেই জন্য এখানে আপনার আধার কার্ড দিয়ে একটা যাত্রী সিম নিতে হবে, যেটা মোটামুটি 350 টাকা আপনি পাবেন। 350 টাকায় প্রায় 1 মাস ভ্যালিড থাকবে ইন্টারনেট সহ। প্রথমেই আপনি এই কাজটা করলে কাশ্মীর ট্যুর বা এই বৈষ্ণোদেবী ট্যুর যাই করুন না কেন সবটাতেই কাজে লাগবে। এবারে বলতে হবে RFID কার্ডের কথা। আপনি বৈষ্ণোদেবী যাত্রা রাতেই করুন বা দিনেই করুন, যাত্রা শুরু করার আগে আপনাকে একটা RFID কার্ড করাতে হবে। মূলত তীর্থযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার উদ্দেশ্যেই এই কার্ড বানানো বাধ্যতামূলক। কাটরার পুরনো বাসস্ট্যান্ডের কাছেই রয়েছে এই যাত্রা রেজিস্ট্রেশন সেন্টার। এখান থেকে আপনি আধার কার্ড দেখিয়ে আপনার RFID কার্ডটা করে নেবেন। এই RFID কার্ড হলো যাত্রা পঞ্জীকরণ কার্ড। এই কার্ডটি আপনাকে বাণগঙ্গা চেকপোস্টে দেখিয়ে তবেই আপনি যাত্রা করতে পারবেন। কাটরা বাসস্ট্যান্ড ছাড়াও কাটরা স্টেশনের পাশ থেকেও RFID কার্ড করানো যায়। তবে মনে রাখবেন, এই কার্ড করার পর 8 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু বৈষ্ণোদেবী যাত্রা মার্গের প্রথম চেকপোস্ট পেরোতে হবে। এই হচ্ছে RFID কার্ড। এই কার্ড করতে ভিড় না থাকলে মোটামুটি 5-6 মিনিট লাগে। লাইনে দাঁড়িয়ে পড়বেন, আপনার আধার কার্ড দেখাবেন, একটা ছবি তুলবে ওরা, ছবি তুলে এই কার্ডটি দিয়ে দেবে। RFID কার্ড হয়ে গেছে। এবার আমরা যাত্রাপথ সম্পর্কে কিছু আলোচনা সেরে নিই। ছবিতে দেখুন, কাটরা থেকে বৈষ্ণোদেবী ভবন পর্যন্ত যাওয়ার জন্য ডান ও বাম দুদিকে 2টি রাস্তা দেখা যাচ্ছে। ডান দিকের রাস্তাটি যা লাল রঙে চিহ্নিত সেটি প্রাচীন মার্গ। এই মার্গের প্রথম অংশকে বলে বাণগঙ্গা মার্গ আর দ্বিতীয় অংশকে বলে হাতিমাথা মার্গ। আর বাঁদিকে নীল রঙে যে রাস্তা দেখা যাচ্ছে তা হলো নতুন মার্গ। এরও 2টি অংশ, প্রথম অংশ তারাকোট মার্গ ও দ্বিতীয় অংশ হল হিমকোটি মার্গ। প্রতিটি মার্গের দূরত্বই ম্যাপে পৃথকভাবে দেখানো আছে।
এবারে লক্ষ্য করুন, এই দুই ধরনের রাস্তাই অর্ধকুমারী মন্দিরের কাছে একসাথে মিলিত হয়েও আবারও আলাদা হয়ে গেছে। এখন আপনি নতুন বা পুরনো যে কোনো রাস্তা ধরেই বৈষ্ণোদেবী দর্শনে যেতে পারেন। দুটি পথেই কম বেশি 12 থেকে 13 কিলোমিটার পথ হাঁটতে হবে। তবে মনে রাখবেন, প্রাচীন পথ পাথুরে ও খুবই খাড়াই। অবশ্য এই পথে ঘোড়া বা ডুলি চলে, কিন্তু তারাকোট মার্গে ঘোড়া বা ডুলি চলে না। তবে তারাকোট ও হিমকোটি মার্গের পথ সহজ ও বাঁধানো। এই পথে চড়াইও অনেক কম, আর হিমকোটি মার্গে ঘোড়া না পেলেও ডুলি পাবেন। সেই সাথে এই পথে অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত ব্যাটারি চালিত গাড়িও চলে। এই গাড়ি বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের ওয়েবসাইট থেকে আগে থেকেই বুক করে যাওয়া ভালো। জনপ্রতি চার্জ পড়বে 450 টাকা। এছাড়া ইচ্ছে করলে আপনি কাটরা থেকে হেলিকপ্টারেও যেতে পারেন। টিকিট বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের ওয়েবসাইট থেকে 2 মাস আগেই বুক করতে হবে। জনপ্রতি এক পিঠের ভাড়া 2320 টাকা, আর 2 পিঠের ভাড়া পড়বে 4640 টাকা। তবে হেলিকপ্টার থেকে নেমে কিন্তু 2 কিলোমিটার হেঁটে তবেই আপনি ভবনে পৌঁছাতে পারবেন। এবারে একটা জিনিস একটু বুঝে নিন, শুধুমাত্র নবনির্মিত তারাকোট মার্গ ও হিমকোটি মার্গ দিয়ে গেলে আপনি কিন্তু একটা বিষয় যাত্রাপথে পাবেন না, তা হল মায়ের চরণ পাদুকা মন্দিরের দর্শন। এটি কিন্তু বাণগঙ্গা মার্গে পড়ে। সুতরাং আপনি যদি যাতায়াতের পথে কিছুটা পথ বাণগঙ্গা ও কিছুটা পথ হিমকোটি মার্গ দিয়ে যান, তাহলেই একমাত্র মায়ের চরণ পাদুকার দর্শন আপনি পেতে পারেন। এছাড়াও 2 মার্গের সংযোগস্থলে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুহা মন্দির অর্ধকুমারী। এছাড়াও রয়েছে ভৈরব মন্দির। তবে এইসব মন্দিরের প্রসঙ্গ আমি যাত্রাপথে আলোচনা করব। যাত্রাপথ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আশা করি পেয়ে গেছেন। এবারে চলুন আমরা পুরনো বাণগঙ্গা মার্গ আর নতুন হিমকোটি মার্গ, এই দুটি মার্গ বেছে নিয়ে কিভাবে বৈষ্ণোদেবী দর্শন করা যেতে পারে সেটা একটু দেখে নিই। কাটরা বাসস্ট্যান্ডের কাছ থেকে বাণগঙ্গা নদীর তীরের বাণগঙ্গা এন্ট্রি পয়েন্টের দূরত্ব 1.5 কিলোমিটার। এজন্য কাটরা বাসস্ট্যান্ডের কাছ থেকে জনপ্রতি 20 টাকায় অটো পেয়ে যাবেন। যেতে সময় লাগবে মিনিট 10, আর সমগ্র যাত্রা ও দর্শন মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে এর মধ্যে কিন্তু অর্ধকুমারী দর্শনের হিসাব ধরা নেই। বাণগঙ্গা এন্ট্রি পয়েন্টে ব্যাগসহ আপনার সঙ্গে থাকা সমস্ত জিনিসপত্র স্ক্যানার দিয়ে ভালোভাবে চেক করা হবে। মনে রাখবেন, সঙ্গে ভিডিও ক্যামেরা থাকলে তা কিন্তু এখানে জমা রেখেই যেতে হবে। এই পথের ভিডিও করতে চাইলে মোবাইল ক্যামেরা দিয়েই সেটি করতে হবে। স্ক্যান হয়ে যাওয়ার পর RFID কার্ড দেখিয়ে আপনি মার্গে প্রবেশ করতে পারবেন। আপনি যদি পনি বা পালকিতে যান, অর্থাৎ ডুলিতে যান, তাহলে একদম ঢুকেই রয়েছে এই কাউন্টার। এখান থেকে পথটি কেটে তবেই আপনাকে যেতে হবে। আমি রেড চার্টটা দেখাচ্ছি। এই চার্টে বাণগঙ্গা থেকে অর্ধকুমারী পালকি 1500 টাকা ও পনি 200 টাকা, আর বাণগঙ্গা থেকে বৈষ্ণোদেবী ভবন পালকি 3450 টাকা ও পনি 1100 টাকা, এটাই লেখা রয়েছে। কিন্তু এ সবই গভর্নমেন্ট রেট। সিজন টাইমে পালকি ও ঘোড়াওয়ালারা
এই টাকায় পর্চি কেটেও আপনার কাছ থেকে আবদার করে এর প্রায় 2 থেকে 4 গুণ রেটও নিয়ে থাকে। এজন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। বানগঙ্গা এন্ট্রি পয়েন্টের পর পথের পাশে আপনি অনেক খাবারের দোকান, বড় বড় স্টুডিও এইসব দেখতে পাবেন। খাবারের অভাব এই পথে নেই। এছাড়াও অনেকে স্টুডিওতে সুন্দর সুন্দর ফটো তুলিয়ে থাকেন। এই পথে পালকি, খচ্চর ও মানুষ একই সাথে চলবে। পথ বেশ চড়াই, মাঝে মাঝে আছে শর্টকাট। কিছু দূর যাওয়ার পর রাস্তার ডান পাশে পড়বে মায়ের চরণ পাদুকা মন্দির। চরণ পাদুকা দর্শন করে এগিয়ে চলুন অর্ধকুমারীর দিকে। বানগঙ্গা এন্ট্রি পয়েন্ট থেকে অর্ধকুমারী 6 কিলোমিটার। পনি বা পালকি করে অথবা পায়ে হেঁটে এই পথ পেরিয়ে পৌঁছে যান অর্ধকুমারী জংশনে। এই জংশন থেকে চড়াইহীন রাস্তা ধরে ভবন অর্থাৎ মাতা বৈষ্ণোদেবী মন্দির 5.5 কিলোমিটার। এই পথটুকু যাওয়ার জন্য অ্যাডভান্স বুকিং করলে ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন। এ বাদে ডান দিকের প্রাচীন পথ হাতিমাথা মার্গ ধরে ভবন 6.5 কিলোমিটার। এই পথ খুবই চড়াই। আর ঠিক এই জংশনের কাছেই কাটরা থেকে এসে মিলিত হয়েছে তারাকোট মার্গ। আমার পেছনে যে মার্গ অর্ধকুমারীর ঠিক একদম আগেই এসে মিট করেছে, এটা হচ্ছে তারাকোট মার্গ। এই তারাকোট মার্গ কাটরা থেকেই এসছে, কিন্তু এই মার্গটা কিন্তু অত্যন্ত সরল, অর্থাৎ আপ ডাউন একদম নেই। আপনারা ইচ্ছে করলে কাটরা থেকে এই মার্গ ধরে আসতে পারেন। ভীমকোটি মার্গের মুখ থেকে এদিকে অর্ধকুমারী আর 450 মিটার। আপনি যদি মনে করেন যে অর্ধকুমারী গুহা দর্শন করবেন, সেখানে অনেকটাই সময় লাগে, আপনি এখান থেকে টিকিট কেটে ভিড় থাকলে আপনি চলে যেতে পারেন ভবনে। ভবন দর্শন করে আপনার সময় মতো এখানে চলে আসবেন, আপনার টিকিটের যে লাইন সেই অনুযায়ী এসে অর্ধকুমারী গুহা দর্শন করে নিচে নামবেন। এই হলো অর্ধকুমারী গুহা মন্দির। এখানে টোকেন করিয়ে দর্শন করতে অনেকটা সময় লেগে যেতে পারে। তবে মন্দিরের বাইরের দিকটা দেখে নিতে নিতে আমরা বরং সংক্ষেপে মাতা বৈষ্ণোদেবীর আখ্যানটা একটু শুনে নিই। বৈষ্ণবী নামে এক পরম ধার্মিক কন্যা এই ত্রিকুটা পাহাড়ের পাদদেশে গভীর জ্ঞান অন্বেষণ ও বিষ্ণুর সত্তায় বিলীন হওয়ার উদ্দেশ্যে কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। এই সময়ে গুরু গোরক্ষনাথজির শিষ্য ভৈরবনাথ তাকে দেখেন ও বৈষ্ণবীর অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে শুভবুদ্ধি হারিয়ে বৈষ্ণবীর প্রতি প্রলুব্ধ হন। বৈষ্ণবী তখন ভৈরবের হাত থেকে পরিত্রাণ পেতে এই ত্রিকুটা পাহাড়ের নানা জায়গায় পালিয়ে বেড়াতে বেড়াতে এই অর্ধকুমারী গুহায় এসে আবারও কঠোর তপস্যা শুরু করেন। তিনি হনুমানকে গুহার বাইরে পাহারায় রেখে যান, যাতে ভৈরনাথ গুহায় প্রবেশ করে তাকে বিরক্ত করতে না পারেন। অবশেষে মাতৃগর্ভে থাকার মতো 9 মাস কাল কঠোর তপস্যার পর তিনি পরম জ্ঞান ও শক্তি দুই অর্জন করে হয়ে ওঠেন মাতা বৈষ্ণোদেবী। এরপর ভৈরনাথ তাকে পুনরায় অনুসরণ ও উত্ত্যক্ত করলে বৈষ্ণোদেবী তার এখনকার ভবনের কাছে ভৈরবের শিরোচ্ছেদ করতে বাধ্য হন। ভৈরনাথের ছিন্ন মস্তক সজোরে এক দূরবর্তী পাহাড়ের চূড়ায় গিয়ে পড়ে। মৃত্যুকালে ভৈরনাথ দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলে দেবী কৃপা করে এই বর দেন যে প্রত্যেক ভক্তকে দেবীর দর্শনের পর ভৈরবের দর্শন করতে হবে, তবেই
ভক্তের যাত্রা সম্পূর্ণ হবে। এরপর বৈষ্ণবী তার মানবরূপ ত্যাগ করে শিলারূপে বর্তমান বৈষ্ণোদেবী ভবনের ভেতরে অবস্থিত গুহায় অবস্থান করেন। এই রাস্তায় উঠতে উঠতে আপনি বাঁদিকে উপর থেকে কাটরা শহরকে খুব সুন্দর দেখতে পারেন। চলুন একটু দেখে নিই। এই হিমকটি মার্গে মাঝে মাঝেই আছে এভাবে বিভিন্ন খাওয়ার জায়গা, সেখানে আপনি টিকিট কেটে খেতে পারেন। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা এখানে নেই। হিমকটি মার্গে খাবারের দোকান ছাড়াও রয়েছে পানীয় জলের ব্যবস্থা, রয়েছে শৌচালয়, এছাড়াও রয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য ডিসপেন্সারি, রয়েছে বিশ্রামাগার কিংবা রাস্তার ধারে বসার ব্যবস্থা। পালকি ছাড়াও এই পথে বাচ্চাদের বহন করার জন্য ছোট ছোট প্যারাম্বুলেটর ধরনের গাড়িও পাওয়া যায়। অর্ধকুমারী থেকে প্রায় ঘণ্টা ৩ হাঁটার পর দূরে পাহাড়ের গায়ে সর্বপ্রথম বৈষ্ণোদেবী মাতার ভবন দেখা যাবে। তারপর আরও ১ কিলোমিটার মতো পথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন ভবনের সামনে। আমি বৈষ্ণোদেবী মাতার মন্দিরে পৌঁছে গেছি। আমার পেছনেই হচ্ছে এই ভবন। এই ভবনে এই সামনের পথ দিয়ে যেতে হবে। ওখানে আপনার ব্যাগে থাকা যে মালপত্র সেগুলো রাখবেন, জুতো রাখবেন। এছাড়াও চামড়ার বেল্ট ওখানে নেওয়া যাবে না। চামড়ার যা যা জিনিস সব রেখে তবেই ঢুকতে হবে। কাউন্টারে লকার আছে, লকারে রেখে চাবি দিয়ে রেখে দর্শন ছেড়ে তারপর বেরিয়ে আবার লকার থেকে নিয়ে আবার ফিরবেন। লকারে মালপত্র রেখে বৈষ্ণোদেবী দর্শন সারুন। মনে রাখবেন, দর্শনে কিন্তু পিঠ ব্যাগ, মোবাইল, ঘড়ি, চামড়ার বেল্ট, মানি ব্যাগ এসবই লকারে জমা রেখে তবেই যেতে হবে। দর্শনে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগতে পারে। দর্শন করার পর এখানকার মনোকামনা ভবনে খেয়ে নিতে পারেন। খেয়ে নিয়ে হাতিমাথা মার্গের পাশ দিয়ে উঠে যাওয়া পথে ২ কিলোমিটার ট্রেক করে দেখে নিন ভৈরব বাবার মন্দির। কথিত যে এখানেই ভৈরবনাথের কর্তিত মাথা এসে পড়েছিল। তবে এজন্য এখন বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড পরিচালিত রোপওয়ে পরিষেবাও চালু হয়েছে। অনলাইন কিংবা অফলাইন দুভাবেই টিকিট পাওয়া যায়। সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা। ভৈরবনাথ দর্শন সেরে ভবনের কাছে যে কোনো জায়গায় ডরমিটরিতে থাকতে পারেন, অথবা ৫-৬ ঘন্টা ট্রেক করে কাটরাতে ফিরে আসতে পারেন। সকালে বেরোলে রাতের মধ্যে, আর রাতে বেরোলে ভোরের মধ্যেই আপনি বৈষ্ণোদেবী দর্শন করে ফিরে আসতে পারবেন। এবারে আসব এই ভ্রমণের খরচাপাতি প্রসঙ্গে। এই খরচে আমরা ট্রেন টিকিটের হিসাব বাদ রাখব। এছাড়াও বাদ রাখব ঘোড়া কিংবা পালকির খরচাও। সেক্ষেত্রে আপনি যদি জম্বু স্টেশন থেকে কাটরায় গিয়ে আবারও জম্বুতেই ফিরে আসেন,
তবে আপনার দুরাতের হোটেল বাবদ জনপ্রতি খরচ হবে 1500 টাকা, খাওয়া বাবদ 3 দিনে খরচ হবে 2000 টাকা, যানবাহন বাবদ খরচ হবে 300 টাকা, আর পুজো ইত্যাদি বিভিন্ন বিষয় বাবদ খরচ হবে 500 টাকা। অর্থাৎ মোট খরচ হবে 4300 টাকা। এর সাথে ঘোড়া, পালকি ইত্যাদি যোগ করলে সেই অনুপাতে খরচ অনেকটাই বেড়ে যাবে। কলকাতা থেকে কাটরাতে এসে বৈষ্ণোদেবী দর্শনের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে কাশ্মীর ভ্রমণের আগামী পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।